মানে মানে কিছুই না, নিভিয়া বডি মিল 5-in-1 দিয়ে আমি আমার ত্বকের ময়শ্চারাইজিং এর দিকটা খেয়াল রাখছি। আরে দারুণ তো। তুই কি রোজই নিভিয়া বডি মিল 5-in-1 ব্যবহার করিস নাকি? হ্যাঁ, সারা বছরই আমি আমার ত্বকের যত্নের জন্য ভরসা করি নিভিয়া বডি মিল 5-in-1 এর উপর। এটা আমার ত্বকে দেয় 48 ঘন্টার ময়শ্চারাইজেশন, ত্বকের রুক্ষ হওয়া থেকে আটকায়, ত্বকের ভেতরে গিয়ে দেয় পুষ্টি এবং ত্বককে করে মসৃণ আর ত্বক দেখায় উজ্জ্বল। বাহ, এটা তো দারুণ ব্যাপার। তুই জানিস নিভিয়া নিয়ে এসেছে নিভিয়া পূর্ণা। নিভিয়া বিশ্বাস করে সব নারীরাই নিজেরা নিজেদের জায়গায় সম্পূর্ণ, কিন্তু কিছু বিশেষ মানুষের যত্ন আমাদের সাহায্য করে। নিভিয়ার উদ্যোগে পূর্ণতার এই উৎসবে তুইও যদি আমার মতো সামিল হতে চাস, তাহলে তোকে আজই শেয়ার করতে হবে নিভিয়া পূর্ণা হয়ে ওঠার গল্প, আর আপলোড করতে হবে ছবি সেই স্পেশাল মানুষটির সঙ্গে যে নিভিয়ার মতো নেয় তোর যত্ন। দারুণ তো, আমিও করবো এক্ষুনি। আমি আসলে ভয় পাই না নাকি, কেন জানো? তার কারণ তুমি আছো আমার সঙ্গে। আমি কি ওকে ফোন করে ঠিক করলাম নাকি? আচ্ছা, দিদি ভাই যদি কিছু না করে তাহলে নীল কি ভাববে? ভাববে তো যে আমি ইচ্ছে করে ওর সঙ্গে যোগাযোগ করলাম, কথা বললাম। ছি 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 ছি, কি চিপ ভাববে আমাকে নীল। ভাববে তো যে ছি। আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই। এটার ভিত্তিতে কি আপনি কমপ্লেনটা করতে চাইছেন? এটা কি যথেষ্ট প্রমাণ নয়? না, এই ভিডিওটা এটা প্রমাণ করে যে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ ঘনিষ্ঠ হচ্ছে, এবং সেটাও নিজেদের ইচ্ছে। অফিসার, আমি ওখানে গেছি। কেন গেছি? কারণ ও আমাকে বিয়ে করবে সেটা কথা দিয়েছিল, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? সেটা তো আপনারা ওকে অ্যারেস্ট করলেই জানতে পারবেন। সরি মিশ্রা, আপনি এমন কোনো প্রমাণ দেননি যার ভিত্তিতে আমরা একজনকে গ্রেফতার করতে পারি। তার মানে আপনি কি বলতে চাইছেন? একটা লোক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন এটা করতে পারে আমার সঙ্গে, আর তারপর সেটা বলে দিতে পারে যে না, সে বিয়ে করবে না? সৌরনীল বাবু আপনাকে বলেছেন যে তিনি আপনাকে বিয়ে করবেন না? না বললে কি আমি এখানে এভাবে ছুটে আসতাম স্যার? আপনার কাছে এসে এভাবে কমপ্লেন করতাম? আপনার কাছে কি আর কোনো তথ্য প্রমাণ আছে আপনার অভিযোগের পক্ষে? মানে যাতে এটা প্রুভ করা যায় যে আপনাদের মধ্যে একটা ইন্টিমেট সম্পর্ক ছিল, তার ভিত্তিতেই উনি আপনাকে বাধ্য করেছিলেন রাজি হতে এবং ঘনিষ্ঠ হতে? এবার অন্য কার্ডটা খেলতে হবে। অফিসার, আপনি কেন শুধু শুধু আমাকে হ্যারাস করছেন? আমি ভিকটিম, আপনারা একজন ভিকটিমের সঙ্গে এরকম ব্যবহার করছেন, এই ধরনের প্রশ্ন করছেন? এক মিনিট ম্যাডাম, আমরা আপনাকে হ্যারাস করছি? একটা কমপ্লেন কেউ করলে সেটা খতিয়ে দেখে তারপর তো আমাদের অ্যাকশন নিতে হবে। আপনি কমপ্লেন করলেন, আর শুধুমাত্র আপনার কথার ভিত্তিতে তো আমরা কিছু করতে পারি না, তাই না? তাছাড়া আপনিই বলেছেন সৌরনীল গাঙ্গুলি একজন অধ্যাপক, তার তো একটা সামাজিক প্রতিষ্ঠা আছে। আমরা যদি হঠাৎ গিয়ে কিছু বলি বা করি তাহলে তো ওনার সম্মানহানি করতে পারে। বাহ অফিসার, আপনি একটা ক্রিমিনালের সম্মান নিয়ে ভাবছেন, আর আমার সম্মান নিয়ে আপনারা কেউ ভাবছেন না, ভাববেন না। কেন? কারণ আমি কোনো ইউনিভার্সিটিতে পড়াই না, তাই জন্য আমার একটা সামাজিক সম্মান থাকতে পারে না, এটাই কি বলতে চাইছেন? সবাই কি যা খুশি তাই করতে পারে আমার সঙ্গে? এটাকে কি এই দেশের আইন বলে? এটাই কি এই দেশে মেয়েদের অবস্থা? আপনি কি বলছেন অফিসার? আমি দীর্ঘদিন নীলকে চিনি, ওর ছাত্র অবস্থা থেকে আমি ওকে চিনি। এরকম কিছু করা ওর পক্ষে অসম্ভব। আপনি কোথাও ভুল করছেন। সম্ভব কি অসম্ভব সেটা তো ম্যাডাম আমি বা আপনি এখানে বসে কিছুই বুঝতে পারবো না।
আমি আমার সার্ভিস ক্যারিয়ারে 6টা কেস খুব কাছ থেকে দেখেছি, যেখানে খুনিকে ধরার আগে পর্যন্ত কেউ, এমনকি পুলিশের গোয়েন্দারা পর্যন্ত খুনিকে আন্দাজ করতে পারেনি। আর রেপ, মলেস্টেশন, মহিলা সংকট ক্রাইম, ম্যাডাম সেখানে কেমন লোকজন ইনভলভ সে তো আপনি নিত্যদিন দেখতেই পাচ্ছেন। পলিটিক্যাল লিডার থেকে অধ্যাপক, ছাত্র কেরানি থেকে স্কুলের স্টুডেন্ট, গাইয়ে থেকে বেকার, অ্যাক্রস অল সোশ্যাল সেগমেন্ট, ইকোনমিক কন্ডিশন, এটা যে একটা কি সাংঘাতিক কমন ক্রাইম সেটা তো আপনার অজানা নয়, তাই না? দেখুন, আমি আপনার সব কথা বুঝতে পারছি, তো আপনি বুঝতে পারছেন না একটা মানুষকে তো দীর্ঘদিন দেখলে চেনা যায়, বোঝা যায় তার পক্ষে কি করা সম্ভব আর কি করা সম্ভব নয়। না যায় না ম্যাডাম, বিশ্বাস করুন, এমনও কেস আছে যে বিয়ের 18 বছর পর ওয়াইফ জানতে পারছে যে তার হাজবেন্ড একজন রেগুলার মলেস্টার। ওসব কথা ছাড়ুন, আপনি বরং প্রফেসর গাঙ্গুলিকে ডেকে দিন, এই ব্যাপার নিয়ে ওনার সঙ্গে আমাদের কিছু কথা রয়েছে, তাহলে ওই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, আর প্রয়োজন হলে ওনাকে কাস্টডিতে নেওয়া হবে। অফিসার, আপনার কিন্তু আমাদের অথরিটিকে না জানিয়ে এভাবে ইউনিফর্মে ডিপার্টমেন্টে চলে আসাটা ঠিক হয়নি। এতে ডিপার্টমেন্টেরও বদনাম হয়, ইউনিভার্সিটিরও বদনাম হয়। আসতে পারি? এসো এসো। আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, ওসি মিস্টার ব্যানার্জির তোমার সঙ্গে কিছু কথা আছে, বসো। মিস্টার গাঙ্গুলি, আমি আশা করছি আপনি মোটামুটি আন্দাজ করতে পারছেন যে কি ব্যাপারে আমরা আপনার সঙ্গে কথা বলতে এসেছি। না। আপনি ওকে দেখেও আন্দাজ করতে পারছেন না যে কি ব্যাপারে কথা বলতে এসেছি? না অফিসার, তবে অবাক হচ্ছে আমার কাজের জায়গায় একটা ইউনিভার্সিটিতে আপনাদেরকে এইভাবে আসতে দেখে। আমার মনে হয় না আমি কোনো ফিউজিটিভ বা দাগি আসামি, যাকে ধরার জন্য আপনারা যেখানে সেখানে চলে যাবেন এই অবস্থায়। আপনাকে ধরতে আমরা আসিনি মিস্টার গাঙ্গুলি, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে, কিছু প্রশ্ন করা আছে। বুঝলাম, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন তো। আপনাদের যদি আমাকে প্রশ্ন করার থাকতোই, তাহলে আপনারা আমাকে থানায় না ডেকে সোজাসুজি এখানে চলে এলেন কেন? নীল, তুমি আমার ফোনের জবাব দিচ্ছিলে না, আমাকে অ্যাভয়েড করছিলে। কতদিন হয়ে গেল তোমার সঙ্গে আমার কোনো কথাই হয়নি, এরপর তোমাকে ডেকে পাঠালে তুমি না এসে যদি পালিয়ে যেতে, গায়েব হয়ে যেতে। তাহলে এটাই কি আপনাদের এখানে আসার কারণ হিসেবে আমি ধরবো? মিস্টার গাঙ্গুলি, প্রশ্ন আমরা করতে এসেছি, কাজে আমরা যে প্রশ্নগুলো করছি আপনি সেগুলোর জবাব দিন। আর আমি যদি আপনাদের প্রশ্নের জবাব না দিই তাহলে কি হবে? তাহলে আপনার উপর আমাদের সন্দেহ দৃঢ় হবে, আর আমরা সেক্ষেত্রে আপনাকে থানায় নিয়ে যাব প্রশ্ন করার জন্য। আমাকে হিউমিলিয়েট করে আমার কাজের জায়গায় এসে আপনাদের প্রশ্ন করার বেসিসটা আমি জানতে পারি? আপনার বিরুদ্ধে আমাদের কাছে একটা অভিযোগ জমা পড়েছে মিস্টার গাঙ্গুলি, আর অভিযোগটা করেছে মিস ময়ূরী রায়। তাই? তা কি সেই গুরুতর অভিযোগ এটার জন্য আপনারা আমাকে না জানিয়ে একবারে সোজা আমার ইউনিভার্সিটিতে চলে এলেন? মিস রয় আপনার বিরুদ্ধে অডাল্টারির অভিযোগ এনেছেন। উনি আরো অভিযোগ করেছেন আপনি ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করেছেন, ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং তারপর সেই প্রতিশ্রুতি আপনি ভেঙেছেন। তাহলে আপনার এই ব্যবহারের কারণে ওর সামাজিক সম্মান নষ্ট হয়েছে, ওর মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য খারাপ হয়েছে। এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। এই প্রত্যেকটা অভিযোগ আমি অস্বীকার করছি। মিস ময়ূরীর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, এ কথাটা সত্যি, এবং তারপর আমি বিয়ে করতে অস্বীকার করি। তবে আমি বিয়ে করতে অস্বীকার করি এই কথাটা ভুল, তার কারণ এর মুন্ডুতে ওর ধর লাগিয়ে ওই যে কিসব বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ ফেক নাকি, এসব যখন মুড়ি মুরকির মতো হচ্ছে, তখন একটা ভিডিওর উপর ভিত্তি করে আপনারা এইরকম স্টেপ কি করে নিলেন? আমাদের কাছে কিন্তু যথেষ্ট কারণ ছিল ডক্টর গাঙ্গুলি, যে কমপ্লেনটা হয়েছে ওর এগেনস্টে সেটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। কোন কমপ্লেনের কথা বলছেন আপনি? কার কমপ্লেন? ময়ূরীর? ময়ূরীর ব্যাকগ্রাউন্ড চেক করেছেন? সেই মেয়েটার কথার বেসিসে আপনি একজন অধ্যাপককে তার ইনস্টিটিউট থেকে এইভাবে অ্যারেস্ট করে নিয়ে চলে এলেন? আপনারা আবার ভুল করছেন ম্যাডাম, আমরা ওকে অ্যারেস্ট করে নিয়ে আসিনি,
জাস্ট জিজ্ঞাসাবাদের জন্য এখানে এনেছি। সেটা আপনাদের ওর ইউনিভার্সিটিতে গিয়ে সকলের সামনে কেন করতে হলো? আপনারা যখন নীলকে নিয়ে গাড়িতে উঠলেন তখন কি সবাইকে বলতে বলতে এসেছেন যে না এটা অ্যারেস্ট নয়? অফিসার, কাল যখন আপনারা দেখবেন যে গোটা ব্যাপারটাই ফেক, তখন আপনারা কি করবেন? টেল মি, কি করবেন? ওর ইউনিভার্সিটিতে গিয়ে আপনারা সকলের সামনে মাফ চাইবেন যে আপনাদের জন্য ওর যে ডিসগ্রেসটা হলো তার জন্য আপনারা দুঃখিত? আমি যদি বলি আপনি ফর নাথিং একটা রেসপেক্টেড মানুষের মানহানি করলেন। ডক্টর গাঙ্গুলি, আপনি আপনার ছেলের দিক থেকে সবটা বলছেন, আমাদের তো সেইভাবে ভাবলে চলবে না। তিনি কমপ্লেনটা করেছেন, তার দিকটাও তো আমাদের ভাবতে হবে। মানে তার দিকটা ভেবে আপনি অন্যের সঙ্গে অন্যায় করবেন? ম্যাডাম, যে আত্মসম্মানের কথা আপনারা বলছেন সেটা তো অভিযোগকারীরও আছে, এটা কি আমরা ভাবছি? তিনিও তো বলতে পারেন আপনারা এক্ষুনি কিছু করুন, স্টেপ নিন, অ্যাকশন নিন। ফাইন, তখনই তো আপনারা ফোন করে ওকে ডেকে পাঠাতে পারতেন, সেটা তো করেননি। না করে সোজা তার ইউনিভার্সিটিতে ঢুকে গেলেন। এটা তো প্রায় কোমরে দড়ি দিয়ে ধরে নিয়ে আসার মতো ব্যাপার। এই রেকলেস স্টেপটা আপনারা কেন নিলেন? ডক্টর গাঙ্গুলি, আমরা আমাদের কাজের ব্যাপারে আপনার কাছে বা আপনাদের কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নই। আমার কাছে জবাবদিহি করতে আপনারা বাধ্য নন, কিন্তু আদালত যখন এই প্রশ্নটা করবে তখন কিন্তু আপনি উত্তর দিতে বাধ্য থাকবেন। আমি আপনার বিরুদ্ধে মানহানির কেস করব এবং সেটার জন্য তৈরি থাকবো। ডক্টর গাঙ্গুলি, প্লিজ এক্সাইটেড হবেন না। স্যার, অ্যাকিউজকে নিয়ে এসেছি। আরে ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে নিয়ে এসো। কমলা এখানে এলে কেন? নীল, নীল, আমরা জানি তুমি কিচ্ছু করনি, সো ইউ নিড নট ওয়ারি এট অল। আমরা সবটা দেখছি, খুব তাড়াতাড়ি ইউ উইল বি আউট অফ দিস প্লেস। মা, তুমি এত ওয়ারিড হয়েও না। দেখো, আমার কিচ্ছু হবে না। কিন্তু তোমাদের এখানে আসতে কে বললো? তুমি কি বলছো নীল? আমরা আসবো না তোমার এরকম বিপদে? নীল, তোমার ওপর কোনো কিছু স্বীকার করানোর জন্য কোন রকম টর্চার করা হয়েছে কি? কোন রকম ফোর্স করা হয়েছে কি? স্যার, স্যার আপনার সামনে কিন্তু এবার উনি আমাকে থ্রেটটা দিলেন। হ্যাঁ, আপনি শুনলেন তো কি বললো? শি উইল টিচ মি আ লেসন। এটার মানে কি? এটার মানে কি? স্যার, স্যার আই ডোন্ট ফিল গুড। আমার ঠিক লাগছে না, আমার খুবই হেল্পলেস ফিল হচ্ছে। স্যার, আমি একটা সাধারণ মেয়ে, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। ওনারা ইনফ্লুয়েন্সিয়াল লোকজন, ওদের অনেক কন্ট্যাক্টস আছে, ওরা আমার ক্ষতি করতে পারে। আমার খুবই ভয় করছে অফিসে। স্যার, স্যার আমি মিসেস মীনাক্ষী গাঙ্গুলির এগেইনস্টে কমপ্লেন করতে চাই, সবার সামনে আমাকে শাসানোর জন্য, ভয় দেখানোর জন্য। আপনি কমপ্লেন দিন স্যার, প্লিজ। ময়ূরী, ও মাই গড, এত বিষাক্ত! হাউ কুড আই মিসরিড আ স্ক্রিমিং পারসন লাইক ইউ? আপনি আমার কমপ্লেন নিচ্ছেন না কেন বলুন তো? আপনি শুনছেন তো? আপনি শুনছেন তো? আমাকে ভয় দেখাচ্ছে সবার সামনে, আমাকে শিক্ষা দেবে বলছে। এগুলো কি অফিসার? এগুলো ঠিক নয়। আপনি চুপ করে বসে আছেন কেন এত কিছুর মধ্যে? আমি বুঝতে পারছি না। স্যার, আপনি কি ওদের সঙ্গে হাত মেলাচ্ছেন? এনাফ অফ দিস। কি হচ্ছে কি এটা? আপনারা সমাজের সকল শিক্ষিত লোকজন, আপনারা এই থানাটাকে কি ভেবেছেন? আপনাদের সকলের পার্সোনাল ইকুয়েশন ঠিক করে একটা জায়গা পাড়ার রক? ডক্টর গাঙ্গুলি, আপনারা বসুন। ম্যাডাম প্লিজ, আপনি আর অভিযোগকারীর সঙ্গে কথা বলবেন না। সৌরনীল বাবু, আপনি বসুন। মিস রায়, আপনিও বসুন। আর একটা কথাও বলবেন না, আমাদের কাজ করতে দিন। তার মানে আপনি আমার কমপ্লেন নেবেন না? প্রয়োজন হলে নেব। আপনি যদি চুপ করে এই কেবিনে বসে থাকতে পারেন তাহলে বসুন, আর না হলে আপনাকে বাইরে পাঠিয়ে দেবো। আপনারা বসুন প্লিজ। সৌরনীল বাবু, আপনার বিরুদ্ধে মিস রায় অভিযোগ করেছেন অ্যাডাল্টারি, আর ওর অভিযোগের প্রমাণ হিসেবে একটা ভিডিও আমাদের কাছে জমা দিয়েছেন। ভিডিওটা আপনাকে আমরা দেখাচ্ছি। তার প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না মানে? তার মানে আপনি কি মেনে নিচ্ছেন সব অভিযোগ? আমি অভিযোগ মেনে নেওয়ার কথা বলিনি, বলেছি ভিডিওটা দেখাতে হবে না। তার কারণ ভিডিওটা ময়ূরী আমাকে আগেই দেখিয়েছে। আগেই দেখিয়েছে মানে ইটস লং স্টোরি অফিসার। ময়ূরীর যখন মনে হয়েছিল যে আমি ওর বদলে আমার প্রেজেন্ট ওয়াইফের সঙ্গে থাকতেই পারি, তখন এই ভিডিওটা আমাকে দেখিয়েছিল এবং আমাকে মনে করাতে চেয়েছিল, প্র্যাকটিক্যালি ব্ল্যাকমেল করেছিল যে আই হ্যাভ বিন ক্লোজ টু হার। সেটা আপনাকে ভিডিও দেখিয়ে কেন জানাতে হবে? আপনি যদি ভিডিওটা ভালো করে দেখে থাকেন তাহলে একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারবেন, আমি টোটালি ইনটক্সিকেটেড ছিলাম। আর
সেদিন অ্যাকচুয়ালি কি ঘটেছিল আমার মনে নেই, জাস্ট মনে নেই। তোমার মনে নেই নীল? তোমার মনে নেই এই কথাটা তুমি বলে দিলে? এই লোকটা নাকি তার সঙ্গে বিয়ে করবে বলে ক্লোজ হয়েছে, আর এখন বিয়ে করবে না বলে আপনারা তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন। আচ্ছা, ভিডিওটার অথেন্টিসিটি চেক না করে আপনারা এটা কি করে করছেন? দেখুন, ময়ূরী রায় কমপ্লেন করেছে যে প্রফেসর গাঙ্গুলি নাকি তার সঙ্গে বারবার ফিজিক্যালি। সেটার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? সেটার কোনো প্রমাণ দিয়েছেন উনি? সেই প্রমাণ দরকার হলে আমি দেব। অফিসার, আমার মনে হয় এই থানায় বোধহয় অভিযোগ করলে প্রমাণ দেওয়ার কোনো দরকার হয় না, তাই না? অভিযোগ করলেই তো দেখছি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেওয়া হয়। তুই নীলকে জিজ্ঞেস কর, তুই নীলকে জিজ্ঞেস কর ও অস্বীকার করতে পারবে নাকি যে ও আমার সঙ্গে। অস্বীকার কেন করবে? তোরা তো দুজনেই অ্যাডাল্ট, আর তোরা পারস্পরিক সম্মতিতে যা ইচ্ছে করতে পারিস। আর অফিসার, আমি যখন একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে যাচ্ছি, তখন আমার এটা তো ভাবা উচিত যে পরে সে বিয়েটা থেকে নাও বেরিয়ে আসতে পারে। বা ধরুন সে ডিভোর্স চাইছে, কিন্তু তার বউ তো ডিভোর্সের সমস্যা করতেই পারে। সেই ইভেন্চুয়ালিটির জন্য তো মিস ময়ূরী রায়ের তৈরি থাকা উচিত ছিল। আর এখানে আপনি নিশ্চিত যে সরুনীল গাঙ্গুলি কোর্টের কাছে জানিয়েছে সে ডিভোর্স আর চায় না? থ্যাঙ্কস মিসেস গাঙ্গুলি, আই এম সরি, সরি ফর এভরিথিং। মেঘ, মেঘ, এক মিনিট। লজ্জা করে না তোমার নীল? লজ্জা করে না? একবার মেঘ, একবার ময়ূরী। পৃথিবীর সব থেকে বড় হিপোক্রিট হচ্ছে তুমি নীল। আমি সত্যি জানি না এই পৃথিবীতে হিপোক্রিটদের কোনো শাস্তি হয় না কেন। হলে সব থেকে বড় শাস্তি তোমার হওয়া উচিত। তোমার মতো হিপোক্রিটের শাস্তি হওয়া উচিত, হওয়ার দরকার। সরে যাও ময়ূরী, জাস্ট সরে যাও। তোমার সাথে কথা বলার কোনো প্রবৃত্তি আমার নেই। কি করবো আমি সরে গেলে? যেই মেঘ তোমাকে ওর কড়ি আঙুলে নাচাচ্ছে তার পেছন পেছন ছুটে যাবে? ও তোমাকে করুণা করে চলে গেল। কোথায় গেল ভেবে দেখেছো একবারও? ভেবে দেখেছো ও কোথায় গেল? ও জিষ্ণুর কাছে গেল। কখনো ওকে আর জিষ্ণুকে একসঙ্গে দেখেছো? ওদের দুজনকে একসঙ্গে ভালোভাবে দেখেছো? ওরা দুজন যখন একসঙ্গে গান গায় তখন দেখেছো ওদেরকে? ওরা একে অপরের দিকে কিভাবে তাকায় সেটা দেখেছো? সেখানে তুমি কোথায় নেই? সেখানে তুমি কোথাও নেই। সেখানে তুমি এক্সিস্টও করো। এনাফ, আপনাদের ফ্যামিলি ড্রামা বন্ধ করুন। মিস রায়, আপনি এদিকে আসুন, ফর্মালিটিজ আছে। আমি জিষ্ণুকেও শেয়ার করেছিলাম। আমাকে জিষ্ণুই বলল যে আমার একবার নীলকে জানানো উচিত। আমি চাইছিলাম না জানাতে। আমি খুবই দন্যমন্য করে তারপর নীলকে ফোনটা করলাম, কিন্তু ও হয়তো আমাকে সিরিয়াসলি নেয়নি। আমি তো দেখলাম ওদের লয়ারও এসে পৌঁছয়নি। বাহ, জিষ্ণু জানলো, নীল জানলো, আর আমি জানতে পারলাম না। আপনি আমার ভালো লাগে না এই একই ব্যাপারে তোমার সঙ্গে বারবার কথা বলতে। ব্যাপারটা খুবই নোংরা। আমি তোমার সঙ্গে কি করে কথা বলবো এই একই ব্যাপার নিয়ে? আর তুমি কি করতে বলো তো? তুমি যদি জানতে হয় এরকম কিছু ঘটতে চলেছে, তুমি অসহায়ের মতো অপেক্ষা করা ছাড়া এর থেকে বেশি আর কি করতে বাপি? তুমি যেটা করনি আমি সেটা করতাম। আমি ময়ূরীর সঙ্গে কথা বলতাম, হয়তো ওকে আটকাতাম, এই পর্যন্ত ব্যাপারটা গড়াতেই দিতাম না। ময়ূরী তো নিজের জীবন নিয়ে, সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। তুমিও, তুমি যদি আমাকে বলতে কথাটা, তাহলে হয়তো ময়ূরীর আজকে এই অবস্থাটা হতো। তোমার অভিমান এতটাই বড় হয়ে রইল যে আমাকে তুমি কথাটা জানালে। হয়তো আমি ওকে আটকাতে পারতাম। একটার পর একটা বোধহীন কাজ করে চলেছে, আর সেই কাজগুলো ওর নিজের ক্ষতি করছে। সমস্ত জায়গায় ও ব্রাত্য হয়ে গেছে, ব্রাত্য হয়ে যাচ্ছে শুধু নিজের দোষে। এটা যেদিন বুঝবে সেদিন যে কতটা দেরি হয়ে যাবে কে জানে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি আসছি, রাস্তায় রয়েছি।
আর তুমি ওকে যেতে দিও না, আটকে রেখো। আসছি আমি। এই দাঁড়াও তো, তুমি কি এখান থেকে হেঁটে বাড়ি যেতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু তুমি এখন কোথায় যাবে আবার? আমি থানাতে যাব ময়ূরীকে নিয়ে আসতে। থানার এসআই আমাকে ফোন করেছিল, ও আমার পুরনো ছাত্র। আমিও যাই তোমার সঙ্গে? না, ওখানে আমাকে একলা যেতে হবে। তুমি বাড়ি যাও আর মাকে সমস্ত সাবধানে গুছিয়ে বলো, ঠিক আছে? ভাবি, I'm really sorry। আমি আমি ভেবেছিলাম মেঘকে দিয়ে স্বীকার করাবো she still cares for me, she still loves me, কিন্তু সেটা আর হলো না। আজকে আমাদের কথা হলো, কিন্তু দাদাভাই, মেঘ যদি তোকে আগে সাবধান করেই থাকে তাহলে তুই কেন মিস্টার সিনহার সাথে কনসাল্ট করিসনি? উনি তো অ্যান্টিসিপেটরি বিলের ব্যবস্থা করে দিতেন তাহলে। হ্যাঁ, সেটা হয়তো করতেন, কিন্তু তাহলে মেঘ ওইভাবে ছুটে আসতো না, ওইভাবে সকলের সামনে বলতো না যে আমি সৌরনীল গাঙ্গুলির স্ত্রী মেঘ রায়। ও এটা বলতো না যে ডিভোর্সটা যখন এখনো হয়নি তার মানে আমি সৌরনীল গাঙ্গুলির লিগ্যাল ওয়াইফ। দেখ, মেঘ যখন এতটা বলেছে তাহলে ওকে স্বীকার করতে হবে, তাহলে ওকে মানতে হবে যে ও আমাকে এখনো ভালোবাসে। ওকে বলতে হবে ও যদি আমাকে নাই ভালোবাসে তাহলে এই বিপদের দিনে ও সবকিছু ছেড়ে আমার পাশে কেন ছুটে এসেছিল। দেখ কিনি, আমি সব বলাবো, সব বলাবো, তবে আগেও একটু শান্ত হোক, ওর মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর মেঘকে বলতেই হবে যে কেন আমার বিপদে আমার পাশে এসে দাঁড়ালো। এই এত কিছুর পরেও আমার বিপদের কথা শুনে ও কিন্তু না এসে থাকতে পারেনি, তার মানে ও এখনো আমাকে ভালোবাসে, তাই না? দেখো, যদি আমাকে ভালো নাই বাসতো তাহলে আমার কি হচ্ছে না হচ্ছে তাতে ওর কি যায় আসতো? কিছু না। মেঘ, মেঘ, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আজকের ঘটনা আমার এই ধারণায় তুমি নিজেই শিলমোহর বসিয়ে দিয়েছ। আমি জানি মেঘ, তুমি আমাকে ভালোবাসো, ঠিক আগের মতোই ভালোবাসো। মা, তুমি এসব কেন বলছো? চুপ করো না। দেখো মা, তোমাকে কিন্তু শক্ত হতে হবে, শক্ত হয়ে থাকতে হবে। তুমি যদি এভাবে দুর্বল হয়ে পড়ো মন থেকে তাহলে কি করে হবে? তোমাকে শক্ত হয়ে সবটা সামলাতে হবে কিন্তু মা। আর দেখো, যতই যা হোক দিদিভাইকে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা আমাদেরই তৈরি করে দিতে হবে মা। কি করে করব বলতো? আমি তো ভেবে পাই না কি করে করব, আমার মাথা কাজ করে না। এতবার বোঝালাম, এত করে বোঝালাম, তাও নিজের স্বভাবটাও বদলালো না। জানো তো মা, আমার মাঝে মাঝে কি মনে হয়, মনে হয় আমি যদি এই শহর ছেড়ে নীলের থেকে অনেক দূরে সবকিছু ছেড়ে চলে যেতে পারতাম তাহলে বোধহয় আমরা এই সবকিছুর থেকে বেঁচে যেতাম। আচ্ছা মেঘ, একটা কথা বলবি আমাকে? বলো। আচ্ছা মেঘ, যে ভিডিওটা নিয়ে এত কাণ্ড শুনছি সেটাতে যা আছে সেটা কি সত্যি? মানে নীল কি সত্যি সত্যি? আমি জানি না মা, আমি যেটা দেখেছি সেটা নীল ছিল, এইটুকু আমি জানি না। তাহলে কি নীল ময়ূরীর সাথে সত্যি সত্যি? আমি জানি না মা, আমি সত্যি জানি না, আমি জানতেও চাই না, প্লিজ। তোর বাবা এখন কি করছে কে জানে। মানুষটাকে দেখলে না বড্ড মায়া হয়। ময়ূরীকেও তোর বাবা
বড্ড ভালোবাসে। জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এর আগে নিজেকে এতটা অসহায় কখনো মনে হয়নি। আমার নিজের মেয়ের সামনে আমি এতটা হেল্পলেস। এইভাবে আর কতদিন চলবে? কতদিন ও এই প্রতিহিংসাটা নিজের মনের মধ্যে পুষে রাখবে বলো? কিছু করার নেই, কোনোভাবে বলছে ওর কোনো চিকিৎসা করানো যায় না। হ্যাঁ, কত রকম মানসিক চিকিৎসা হয় শুনেছি, সেরকম কিছু করানো যায় না? মানে কাউন্সিলিং করানো যায় না, তাতে তো সুস্থ হয়ে যায়। কিংবা যদি কোনো ওষুধ খাওয়ানো যায়, হয় না বলো? পাপি, আই এম সরি। আমি বুঝতে পারিনি পাপি, আমি সত্যি বুঝতে পারিনি যে তোমার এতটা কষ্ট হবে। তুমি দিদিভাইকে নিয়ে যখন ফিরলে তখন তোমার মুখটা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল পাপি। তোমাকে অত হেরে যাওয়া আমার কখনো মনে হয়নি। তোমাকে এতটা ভেঙে পড়তে, এতটা অসহায় হতে আমি কখনো দেখিনি বাপি। কোথায় যাচ্ছিস? নিজের ঘরে যাচ্ছি। কেন নিজের ঘরে যেতে পারি না? কি হয়েছে বলো তো? নিজের ঘরে যাওয়ার জন্য এবার আমাকে তোমাদের পারমিশন নিতে হবে নাকি? কি ভাবি, এরকম কোনো নতুন নিয়ম হয়েছে নাকি? কি করছিস তুই? কি করছিস ময়ূরী? এটা কি করছিস? নিজের জীবনটাকে নিয়ে এ কি সর্বনাশের খেলায় তুই মেতেছিস বলতো? হ্যাঁ, অন্য লোকের জীবন নিয়ে কি করছিস? কেন করছিস? থামবে তুমি? ডিসকাস্টিং। তোমার মেলোড্রামা না দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমি তোমার এই নাটক আর সহ্য করতে পারছি না। এই চুপ, একদম চুপ। মা নাটক করছে, মা মেলোড্রামা করছে না? তাহলে তুমি কি করছো? নিজে সর্বনাশ করে বেড়াচ্ছ আর চারপাশের মানুষগুলো সর্বনাশ করছো। লক্ষ্মী মা আমার, তুই কেন বুঝতে পারছিস না বল? কেন বুঝতে পারছিস না? তুই যেটা করে বেড়াচ্ছিস তাতে আর কার কতটা ক্ষতি হচ্ছে আমি জানি না, কিন্তু সব থেকে বেশি ক্ষতি হচ্ছে তোর। সবচেয়ে বেশি সর্বনাশ হচ্ছে তোর। এটা তুই কেন বুঝতে পারছিস না? সব থেকে বেশি ক্ষতি হচ্ছে তোর। তুই একটা অদ্ভুত জীবনের ভেতরে ঢুকে পড়ছিস। এরপরে দেখবি তোর আশেপাশে আর কেউ থাকবে না, না কোনো বন্ধু বান্ধব, না কোনো আত্মীয় স্বজন। তুই বল মা, এরকম করে জীবন চলে? তুই বল। আমার পাশে কি কোনোদিন কেউ ছিল না? ছিল না। আমার নিজের বোন থানায় ছুটে গেছে নিজের দিদিকে ভুল প্রমাণ করতে। সবসময় ভাবতাম গোটা পৃথিবী আমার উল্টো দিকে থাকলেও তুমি, আমার মা সবসময় আমার কাছে থাকবে, আমার পাশে থাকবে। কিন্তু এখন বুঝতে পারছি আমার সেই ধারণাটাও ভুল ছিল মা। প্রফেসর সাহেব দাঁড়িয়ে রইলেন কেন? বসুন প্লিজ। এইভাবে হঠাৎ করে এসে বোধহয় আপনাদের অসুবিধাই করলাম, কিন্তু আর কোনো উপায় আমাদের মাথায় এলো না, তাই হঠাৎ করেই চলে এলাম। ভাবলাম
আপনাদের সঙ্গে কথা বলে যদি কোনো উপায় বের হয়। না না, অসুবিধা কিসের? ধন্যবাদ। অনিন্দবাবু, মিসেস রায়, আমরা আপনাদের কাছে একটু সাহায্য চাইতে এসেছি। আপনাদের কথা দিতে হবে যে সেই সাহায্যটা আপনারা করবেন। না ডক্টর গাঙ্গুলি, সাহায্য করবই এই কথাটা তো দিতে পারছি না যতক্ষণ না শুনছি আপনারা ঠিক কি চাইছেন। না শুনে তো বলতে পারবো না, আগে শুনি, সম্ভব হলে নিশ্চয়ই সাহায্য করব। না না, আমি আপনাদের সাহায্য করব, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। বলুন না কি বলতে চান, বলুন। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, কি দেখতে এসেছিলি? আমি লজ্জায় অপমানে সুইসাইড করে তোদের শান্তি দিয়েছি কিনা? এমনি দেখতে আসলাম যে ওষুধগুলো ঠিক করে খেয়েছিস কিনা। মা বললো কালও নাকি ওষুধ খাসনি ঠিক করে, তাই তোর মনে হলো আমি আবার অসুস্থ হয়ে পড়তে পারি, আর আমি আবার অসুস্থ হলে তোকে আবার ব্লাড দিতে ছুটতে হবে, তাই সেসব ঝামেলার থেকে। দেখ দিদি ভাই, তুই যদি অসুস্থ হোস তখন ব্লাড দেওয়াটা ঝামেলা নয়, কিন্তু তুই যদি এভাবে ওষুধ না খাস তাহলে কিন্তু তোরই শরীরের ক্ষতি হবে। হলে হবে, মা তো বললই। আমি যা যা করেছি তাতে সব থেকে বেশি ক্ষতি আমারই হয়েছে। তুই কি খেয়েছিস ওষুধ? নাহলে কোথায় রেখেছিস বল, আমি এনে দিচ্ছি। আমি এবার ডিসাইড করে নিয়েছি মেঘ, আমার যদি এবার। অনিন্দ, অনিন্দ, তুমি এভাবে কেন বলছো? আমরা তোকে বলতে পারি অন্তত একবার। না মধুমিতা, মেঘের সঙ্গে যে অন্যায় হয়েছে তারপরে ওকে কিছু বলার মুখ আমার নেই। সেদিন নীলের কথায় নীলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছিলাম, ভুল করেছিলাম। সে ভুলের যন্ত্রণা যে কি রে মা? প্লিজ একটু কথা আছে তোমার সঙ্গে, প্লিজ একটু দাঁড়াও। দেখুন ডক্টর গাঙ্গুলি, আমার সামনের সপ্তাহে না ফাইনাল সেমিস্টার, আমাকে পড়তে বসতে হবে, একদম সময় নেই, সরি। আমি জানি মেঘ, আমি জানি তোমার পরীক্ষা। আমি এটাও জানি যে তুমি আগের বার পরীক্ষায় খুব ভালো করেছিলে, তুমি রেকর্ড মার্কস পেয়েছিলে, তুমি নীলের রেকর্ড ভেঙেছো। আর আমি এটাও জানি যে এবারও তুমি খুব ভালো করবে। আমি তোমার বেশি সময় নেব না, সত্যি বলছি। প্লিজ তুমি একটা বারের জন্য আমার কথাগুলো শোনো। আমি, আমার পুরো পরিবার তোমার কাছে কৃতজ্ঞ মেঘ। একবার নয়, বারবার তুমি আমাদের পরিবারকে বাঁচিয়েছ, আমি তো জানি। দেখুন, তার জন্য কোনো কৃতজ্ঞতা বা পুরস্কারের তো আমার দরকার নেই। বাপি, মা বলছি আমি একটু 1 ঘন্টার জন্য বেরোচ্ছি, আমি এসে আবার পড়তে বসবো। হ্যাঁ, এখন আবার কোথায় যাবি? আমি একটু রেশমির বাড়িতে যাবার আছে, নোট আনতে। একটু দাঁড়াও মেঘ, প্লিজ প্লিজ একটু কথা বলো আমাদের সঙ্গে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে না করে, তুমি নীলের সাথে কথা বলো, কিন্তু কথা বলো। দেখো, কথা বললে অনেক সমস্যা মিটে যায়। ডক্টর গাঙ্গুলি, বিশ্বাস করুন আমার হাতে একদমই সময় নেই, আমাকে বেরোতে হবে। মেঘ, একটু কথা বলি, শোনো। দেখো, তুমি আর নীল তো এখনো একে অপরকে খুব ভালোবাসো, এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। তুমি কি ভালো আছো ওকে ছেড়ে? বলো, তোমরা দুজনের কেউই তো ভালো নেই। তাহলে কেন তুমি ফিরে যাবে না ওর কাছে? কেন তুমি ফিরে আসছো না বলো? বাপি, আমি এলাম। আসি। মেঘ, বসো।
আমি কি তোমার সাথে কয়েকটা পার্সোনাল কথা বলতে পারি? ম্যাডাম, আমার জীবনে তো আর কিছুই পার্সোনাল নেই, সবটাই তো খবরের কাগজের মতন সকলের সামনে তুলে ধরা হয়েছে। দেখো, তোমার যদি খারাপ লাগে তবে আমি এই নিয়ে কিছু বলবো না। আসলে না না ম্যাডাম, বলুন না আপনি কি বলবেন। মেঘ, নীলের সঙ্গে সম্পর্কটার ব্যাপারে তুমি কি কিছু ভেবেছো? নতুন করে আর কি ভাবার আছে? যা ভাবার তা তো আমরা ভেবেই নিয়েছি। কোর্টের আগের ডেটে তো নীল যায়নি, তাই আমরা পরের ডেটের অপেক্ষায় আছি। এর মধ্যে তোমার মনে আর কোনো রকম ভাবনা আসেনি? দেখো, আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না, তাই পরিষ্কারভাবেই বলি, তোমার কি সম্পর্কটাকে আর একবার সুযোগ দেবার কথা মনে হয়নি? না ম্যাডাম, আমার কিন্তু মনে হয়েছিল তুমি অন্যভাবে ভাবছো। তুমি নীলকে থানায় গিয়ে সেদিন বিপদ থেকে বাঁচিয়েছো। কথাটা শোনার পর আমি ভেবেছিলাম তুমি হয়তো নীলকে ক্ষমা করে দিয়েছো। এবার হয়তো তোমরা... ম্যাডাম, আমি সেদিন যা কিছু করেছিলাম সেটা শুধুমাত্র কৃতজ্ঞতার জন্য করেছিলাম, আর কিছু না। নীল কিন্তু ওর সমস্ত অ্যাক্টিভিটির জন্য রিপেন্ট করছে। ও একটা দারুণ অপরাধ বোধে ভুগছে। ম্যাডাম, শুধু রিপেন্ট করলে আর অপরাধ বোধে ভুগলেই যদি সবটা মিটে যেত তাহলে তো খুব ভালোই হতো, তাই না? তখন সবটা অনেকটা ইজি হতো। কিন্তু আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি যে সবটা অতটাও ইজি নয়। দুম করে আমার মাথা গরম হলো, আমি একটি মানুষকে হাজারটা লোকের সামনে অপমান করে দিলাম। তার কিছুক্ষণ পরে আমার অপরাধ বোধ হলো, আমি আবার তার কাছে ক্ষমা চেয়ে নিলাম, সবটা আবার মিটে গেল। আবার তারপর ওই একই সাইকেলে জীবনটা ঘুরতে লাগে। ম্যাডাম, জীবনটা এভাবে চলতে পারে না। তুমি তাহলে বলছো তোমার ডিসিশনটা আর পাল্টানো যায় না? না, আসলে কি বলতো, তোমাদের দুজনকে না আমার একসঙ্গে খুব ভালো লাগতো। তোমাদের মধ্যে অনেক অশান্তি হয়েছে, আমাদের ইনস্টিটিউট সেটা সাক্ষীও থেকেছে। তবুও আমার মনে হয়েছে তোমাদের এসব ভুল বোঝাবুঝি, এসব অশান্তি পেরিয়ে তোমরা একটা আইডিয়াল কাপল। তোমরা একসঙ্গে অনেক দূর যাওয়ার সম্ভাবনা রাখো। তাই আমি বলছিলাম যে আইডিয়াল সবকিছু বোধহয় ফ্রিজ করা যায় না ম্যাডাম। না ম্যাডাম, আমার আসলে একটু সময় লাগবে। আমি এখন এখান থেকে যাব লাইব্রেরি, ওখানে আমার কয়েকটা বই জমা দেওয়ার আছে, তারপর আবার বন্ধুদের সঙ্গে বেরোবো। আসতে পারি? কামিন। আমি আসছি ম্যাডাম। অল দ্য বেস্ট মেঘ। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। সরি নীল, আমি কথাটা শুরু করার চেষ্টা করেছিলাম, তুমি রিকোয়েস্ট করেছিলে বলেই, বাট ও সাংঘাতিকভাবে ডিটারমাইন্ড। আমি আশা ছাড়ছি না ম্যাডাম, আমি আশা ছাড়বো না। একেবারে শেষ হয়ে যাওয়ার আগে অবধি আমি আশা ছাড়বো না। আচ্ছা, মেঘ কোথায় গেল? লাইব্রেরিতে বই ফেরত দিতে গেছে। কি করবো, আমি তোমাকে মিস করছিলাম, আমার ভালো লাগছিল না, খুব ইচ্ছে করছিল তোমাকে দেখতে, তাই চলে এলাম। আশ্চর্য নীল, এখনই না তোমার ক্লাস হলো, তুমি ক্লাসে আমাকে দেখোনি? হ্যাঁ, ক্লাসে দেখেছি, কিন্তু সেটা তো দূর থেকে দেখেছি, আমার তো কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল। শোনো, তুমি খবরদার এসব করো না কিন্তু। দেখো, তোমার কাছে তোমার মান সম্মান ইম্পর্টেন্ট নাই হতে পারে, কিন্তু আমার কাছে আমার মান সম্মান খুব ইম্পর্টেন্ট। প্লিজ এত বকো না আমাকে। দেখো, আমার যদি হঠাৎ করে আমার বউকে একটু দেখতে ইচ্ছে করে, আর সেটা যদি একটু কাছ থেকে দেখতে ইচ্ছে করে, তো আমি কি করবো? আচ্ছা, এই ইচ্ছেটা কি খুব খারাপ? সেই তোমার ওই ইচ্ছে পূরণ করার চক্করে আমার ইউনিভার্সিটির পালাটাই চুকে যাক, এটাই চাও তো তুমি? তখন কি হবে? তখন কি আমি যেখানে থাকবো তুমি তোমার ক্লাস ছেড়ে সেখানে ছুটবে? আমার কি ইচ্ছে করছে বলো তো? আমার ইচ্ছে করছে তোমাকে ফেল করিয়ে দিতে। তোমাকে ফেল করিয়ে দেবো, আর বছর বছর তুমি এই ইউনিভার্সিটিতে পড়ে থাকবে। মেঘ, তোমার তো কিছু যায় আসে না যে আমি ওই কথাগুলো
অন্য কাউকে বলেছে কিনা। তুমি হয়তো মনে মনে ভাবছো বা ভেবেছো যে আমি কথাগুলো ময়ূরীকেই বলেছি। আমি প্রথমে ময়ূরীকে এই কথাগুলো বলেছি, তারপর ময়ূরীকে অস্বীকার করেছি, আর তারপর আমি আবার তোমার কাছে গিয়ে মাথা খুঁড়েছি। তার মানে তো এটা দাঁড়ানো যে আমি একজন ঠগ, আমি একজন ঘৃণ্য মানুষ। তার মানে তুমি তো আমাকে প্রতারক মনে করো, তাই না? তো এটাই কি তোমার প্রশ্ন ছিল? না না, এটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্নটা অন্য। এই যে একটা ঘৃণ্য মানুষ যাকে তুমি প্রতারক মনে করো, তুমি তাকে সাবধান করতে গেলে কেন? তুমি তাকে বাঁচাতে ছুটে এলে কেন? কি বলতো, তোমার প্রতি না আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ওখানে এলিট রিসর্ট বলে একটা রিসর্ট আছে, ওটা আমার বন্ধুর। আমি যা বলবো তাই করবো। রূপ, তোমার বন্ধু ম্যানেজার না মালিক? কারণ তোমার বন্ধু রিসর্টের কোনো ময়ূরী, রিসর্টের এমপ্লয়ি আমার বন্ধু হয় না। ওটা দেবে, ওই সবটা দেখে। ওখানে অনেক শেডি ব্যাপার আছে, ঠিকঠাক লোকজন আছে যারা আমাদের কাজে লাগবে। একসময় এই রিসর্টটা, এলিট রিসর্ট, আমার এভরি উইকেন্ড ডেস্টিনেশন ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট গার্লস। এই একটা কাজ করো না, কোনো ব্যাপার না। পরে পাল্টি খাবে না তো? ওদের জান থাকতে নয় ময়ূরী, পয়েন্ট সেটা নয়। পয়েন্ট হচ্ছে যে মেঘ আর জিষ্ণুকে এই রিসর্টে কি করে নিয়ে যাওয়া হবে সেটা ভালো। লিসেন রূপ, দিস টাইম অফ দ্য ইয়ার নানান জায়গায় নাচ গানের প্রোগ্রাম হয়তো, রাইট? তা তোমার বন্ধু কোনো ক্লাবের প্রোগ্রাম বলে ওদেরকে ডেকে পাঠাতে পারে না? ধরো রাতটা স্টে করবে আর প্রোগ্রামের আগের দিন যাবে। রাইট, দ্যাটস ব্রিলিয়েন্ট। ওদের তো এই সময় ওখানে প্রোগ্রাম হয়। রিয়েলি? সেটা কবে? সেখানে ওদের ডাকা যায় না? এটা আমাকে ওয়ার্কআউট করতে হবে। ওদের দিয়ে মেঘ আর জিষ্ণুকে ইনভাইট করাতে হবে। রূপ, হবে তো? কোনো গন্ডগোল হবে না তো? ময়ূরী কিচ্ছু হবে না। ওদের দুজনকে রিসর্টে তুলে জাস্ট একটা ব্যাপার, তবে রাত্রিবেলা ওদের আবার ওখানে রাখা যাবে না। কেন? ময়ূরী, রায়চকে প্রোগ্রাম করতে গেলেও কেউ আগের দিন যায় না, সেদিনে যায়, গিয়ে ফিরে আসে। তাহলে? ওয়েট, আমাকে ভাবতে দাও। আগে ওদের দুজনে রিসর্টে যাওয়াটা ইনশিওর করতে হবে। দেখো রূপ, মেঘকে আমি যতদূর চিনি, ওই 3 ঘন্টা জার্নি করে গিয়ে প্রোগ্রাম করতে পারবে বলে আমার তো মনে হয় না। ওর তো কিছু মোশন সিকনেস আছে, ওর রেস্ট লাগবে ফর শিওর। ডান, এটা আরো ভালো হবে। প্রোগ্রামে যাবে, কিন্তু প্রোগ্রামে গিয়ে গান গাওয়া হবে না। একদিকে মুখে কালির পোচ আর অন্যদিকে প্রফেশনাল কেচার। ডান? আমি ঠিক বুঝলাম না। পরে বলছি। আচ্ছা, আগে বলো যে মেঘ তো এখন একা একাই প্রোগ্রামে যায়, তো ওর বাপিকে ওখানে কি করে পাঠাবো? রূপ, তুমি প্রোগ্রামের দিকটা দেখো, এই সাইডটা আমি সামলে নেব। ওকে। নীল ওখানে যাবে কেন? শোনো, নীল মেঘকে সাংঘাতিক ভালোবাসলেও বলো নীল, কি এমন দরকার ছিল যে তোমাকে একেবারে এখানে চলে আসতে হলো? তোমাকে যদি বলি, আমি খুব মিস করছিলাম তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, সেই জন্য চলে এলাম। ও, তা তুমি তোমার স্ত্রীকে মিস করছিলে, যার সঙ্গে তোমার ডিভোর্সের মামলা চলছে, তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করলো আর তার বাড়িতে চলেও এলে। ঠিক আছে, দেখা তো তোমার হয়েই গেল, তাহলে নিশ্চয়ই তোমার মিস করা শেষ হয়ে গেছে। চলে যেতে বলছো? তোমাকে এখানে থাকতে বলার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। অনিল, প্লিজ যা বলার একটু তাড়াতাড়ি বলবে, আমার হাতে অত সময় নেই।
অনেকদিন পরে তোমার গলার এই গানটা শুনলাম। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। খুব ভালো গাও তুমি এই গানটা মেঘ। থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আমি দেবো মেঘ। এই যে তুমি আমাকে ডাকলে, তুমি আমাকে তোমার ঘরে বসতে বললে, এটার জন্য থ্যাঙ্কস। আমি ভেবেছিলাম তোমার কোনো ইম্পর্টেন্ট কথা আছে আমার সঙ্গে, তাই অন্য কোনো কারণে আমি তোমাকে ডাকিনি। মেঘ, কাল থেকে তোমার আর ইউনিভার্সিটি যাওয়ার নেই, তাই না? তুমি আর কোনোদিন ইউনিভার্সিটিতে যাবে না, ক্লাসও করবে না। একটা অধ্যায় কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তোমার জন্য তো ভালোই হলো, তাই না? তুমি তো একদিন আমাকে বলেছিলে যে মেঘ, ইউনিভার্সিটি ছেড়ে দাও, তোমাকে আমার সহ্য হচ্ছে না। আমি কিছু বলতে আসিনি, আমি শুনতে এসেছি। শুনতে এসেছো? তো কি শুনতে এসেছো নীল? দেখো, তোমাকে আমি যা শোনানোর সবটাই শুনিয়ে দিয়েছি, আর যা বলার বলে দিয়েছি, আর কোনো কথা নেই তোমার সঙ্গে আমার। আজ তোমাকে একটা প্রশ্ন করেছিলাম ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আর তার জবাবও আমি তোমাকে দিয়ে এসেছি। তুমি আমাকে জিজ্ঞেস করলে তো যে আমি কেন সেদিন তোমার হয়ে থানায় গিয়ে প্রতিবাদ করেছিলাম, আর আমি তো তোমাকে স্পষ্টভাবেই বলে দিলাম। দেখো নীল, তোমার প্রতি তো আমার কৃতজ্ঞতার শেষ নেই, তাই সেই কৃতজ্ঞতার ভারে একটু হালকা করতে গেছিলাম। মেঘ, আমার কাছে তোমার কিসের কৃতজ্ঞতা? না মানে আমি তো তোমার উপকার কোনোদিনও করিনি। আমি তো সবসময় তোমার... এটা ভুল বলছো নীল। দেখো, আজ যদি আমি আমার পায়ের নিচে এতটুকু জমি পেয়ে থাকি, সেটা আমাকে তুমি দিয়েছো। তুমি আমাকে লোকজনের সামনে গান গাওয়া শিখিয়েছো। আমি পারতাম না অত লোকের সামনে দাঁড়িয়ে গান গাইতে, আমার ভালো লাগতো না কম্পিটিশন। কিন্তু তুমি আমাকে প্রথম কম্পিটিশনে নিয়ে গেছিলে, আর সেদিন থেকেই হয়তো আমার মনের মধ্যে যে বাধাগুলো ছিল একটু একটু করে কাটতে শুরু করেছিল। আর সেখান থেকেই হয়তো আমি ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করার সাহস পেয়েছি। সেখান থেকেই আমি গুরুজিকে পেয়েছি যে আমাকে আমার জীবনে গাইড করবে। আর সেখান থেকেই পেয়েছি আমি আমার বন্ধু জিষ্ণুকে, আমার গানের জগতের সঙ্গী হিসেবে। সেই জন্য তুমি আমাকে কৃতজ্ঞতা জানাতে চাইছো? না, আরো অন্য অনেক কারণই আছে, কিন্তু বললে তোমার খারাপ লাগবে। তো বলো, আজকে আমি শুনতে চাই। কি বলো? কি বলো তো? এতদিন ধরে তুমি আমাকে যত অপমান, যত অসম্মান করেছো না, সেটা আমাকে একজন নরম মানুষ থেকে একজন শক্তপোক্ত মানুষ করে তুলতে সাহায্য করেছে। এখন আমি অত ভয় পাই না, অত ঘাবড়ে যাই না। আগের মতন তো সবার কথায় কাঁদিও না। সকলের অপমান, অসম্মান আগের মতন আমাকে অত আর কষ্ট দেয় না। নীল, মেঘের প্রতি আমাদের গোটা পরিবার, তুমি, আমি, আমরা সবাই অন্যায় করেছি, এবং এতটাই অন্যায় করেছি যে ওর পক্ষে আমাদের মাফ করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দেখো, এতে তো কোনো সন্দেহ নেই যে মেঘ তোমাকে ভালোবাসে, অন্তত তোমাকে ভালোবাসতো। কাজে এই বিচ্ছেদে সেও যে খুব সুখে রয়েছে এটা আমার মনে হয় না, কিন্তু তাও সে বিচ্ছেদটাকেই প্রেফার করছে। আমরা সকলে তো চেষ্টা করছি আমাদের নিজেদের মতন করে তাকে ফিরিয়ে আনতে, কিন্তু সে তো রাজি হচ্ছে না। তুমি চেয়েছো ডিভোর্সের পিটিশন তুলে নিতে,
মেঘ অপোজ করেছে। তুমি মিথ্যে বলে ওর কাছে ছোট হয়েও ওকে ফেরাবার চেষ্টা করেছো, ও মানেনি। আমার এবার মনে হচ্ছে যে ওর এই না মানার ডিসিশনটাকে আমাদের রেসপেক্ট করা উচিত। কি বলছো তুমি মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। নীল, তোমার নিজেকে বোঝানো দরকার যে মেঘ তোমার অতীত, তোমার জীবনে ভালোয় মন্দয়ে মিশে থাকা একটা অতীত, যাকে তুমি হয়তো ছুঁতে চাও, কিন্তু হয়তো তুমি তাকে আর কোনোদিন ছুঁতে পারবে না। এই যে মেঘ তোমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না, এটা তোমাকে মেনে নিতে হবে। জীবনে তোমায় এগোতে হবে তো। জীবনটাকে তো ওই ঘেরা টোপের মধ্যে আটকে রাখা যায় না। জীবনটা তো বহমান, তার গতিকে যদি তুমি আটকাবার চেষ্টা করো তাতে সমস্যা আরো বাড়বে। আমার না কেমন ভয় করে, ভয় করে। মেঘকে ছাড়া আমি আমার বাকি জীবনটা কি করে কাটাবো বলো তো? আমি কি করে পারবো মেঘকে ছাড়া বেঁচে থাকতে? পারবো না, কিছুতেই পারবো না। না না, তুমি সঙ্গে যাও। তুমি না গেলে আমার আপত্তি আছে। ওই অত দূরে আমি একা মেয়েকে ফাংশন করতে যেতে দেবো না। এটা এক কাজ করো না, তুমি সঙ্গে চলে যাও। হ্যাঁ, তোমারও টেনশনটা কমবে, ওরও একলা যেতে হবে না। আমার তো কলেজ আছে। সর্বনাশ, মা গেলে তো হবে না, ভাবিকেই তো যেতে হবে। ভাবিকে দেখতে হবে সবটা। না, মা না পারলে আমাকে কোনোভাবে ভাবিকে কনভিন্স করতে হবে। যেভাবেই হোক ভাবিকে নিয়ে যেতেই হবে। আরে আমি যাব কি করে? আমি কোনোদিন ওর সাথে একা একা এভাবে গেছি? অত দূরে আমি যাব না। তুমি যাও না, তুমি তো গেছো আগে। তাছাড়া ওদিন আমার কলেজের বন্ধুদের সঙ্গে দেখা করার আছে। এর আগে ওরা অনেকবার বলেছে, আমি কোনোদিনও দেখা করতে যেতে পারিনি। এবার আমি কথা দিয়েছি আমাকে যেতেই হবে। তাহলে ও যেমন জিষ্ণুর সঙ্গে যাচ্ছে তেমন যাক, ওরা তো একসঙ্গেই ফিরবে। ও নামিয়ে দিয়ে যাবে মেঘকে। পাপি, আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমার আমার সঙ্গে যেতে অসুবিধে কোথায়। তুমি কলেজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। না না, অসুবিধে আছে। আমার সেদিন একটা স্পেশাল ক্লাস নেওয়া আছে। আমার ধর তোরা 2:30টার সময় যাবি, আমার ফিরতে ফিরতে 3:30 হয়ে যাবে। টাইম ম্যাচ করবে না। দাদা ভাই, কি ব্যাপার রে? খুব ভালো মুডে আছিস মনে হচ্ছে, কিছু বলবি? বলবো তো। কি বলবি বল। তার আগে তুই বল, তুই মুখটা এরকম নিমপাতা খাওয়া কেন করে রেখেছিস দাদা ভাই? জিনি দেখ, আমি না কোনো রকম মজার মুডে নেই। জানি তো, আমি কেন, বাড়ির সবাই জানে তুই মজার মুডে নেই। তাহলে মজাগুলো করিস না আমার সঙ্গে, যেটা বলার আছে বল। আর আমি যদি বলি আমি তোর মুড ভালো করে দেবো? সেই চেষ্টা করে কোনো লাভ নেই, ভালো হবে না। কেন হবে না? তুই ঠিক করে রেখেছিস তুই তোর মুড ভালো করবি না, তাই তো? গিনি, তুই কিন্তু অকারণে সময় নষ্ট করছিস। দাদা ভাই, আমি যদি বলি এটা অকারণও নয় আর সময় নষ্টও না। গিনি, আমার এত কথা ভালো লাগছে না। ভালো লাগবে যদি আমাকে কথাটা শেষ করতে দিস। না রে, ভালো লাগবে না। আমার জীবন আর কখনোই ভালো লাগবে না। কেন বলতো? আমি আমার নিজের হাতে নিজের সমস্ত নেগেটিভিটি দিয়ে আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। আর সেটা শুধু একজনই ঠিক করতে পারে, তাই তো? কিন্তু সে আর কখনো আমার সামনে আসবে না, কখনো আমার জীবনে ফিরেও আসবে না। এনিওয়ে, আমার মনে হয় না তোর কিছু বলার আছে, আমি চললাম। আরে দাঁড়া দাঁড়া, একটা সারপ্রাইজ আছে। আর আমি শিওর তোকে যদি আমি সারপ্রাইজটা দিই তোর মুডও ভালো হয়ে যাবে। আমি জাস্ট 3 কাউন্ট করব, তার মধ্যে যদি তুই তোর সারপ্রাইজ বাক্যের ওপেন করিস ভালো, নাহলে আমি জাস্ট চলে যাব। ওকে? 1। আর আমি যদি বলি আমি তোর মুড সত্যি ভালো করে দেবো, কি দিবি আমায়? 2। আরে এ কি, তুই কমিট করতে চাইছিস না তো? আমি কিন্তু আমার পাওনা বুঝে নেবো দাদা ভাই। 3। संडे से आते हैं हमें तड़पाते हैं। কি এটা?
চিঠি চিঠি आई है চিঠি आई है। কার চিঠি কিনি? খামের ওপর রিসিভারের জায়গায় সৌরনীল গাঙ্গুলি লেখা আছে। নীল খামে তোর জন্য চিঠি এসেছে দাদা ভাই। কিরকম প্রি মোবাইল যুগের প্রেমের ব্যাপার বল। ঠিক আছে দে। এই সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার তুই দিবি কি? এই তুই এত রেস্টলেস? ঠিক আছে, ওটা তোর কাছে রাখ, আমার দরকার নেই। আরে আরে আরে, তুই জানতে চাইবি না কার চিঠি? জানতে চাইলাম কার চিঠি। তোর প্রেমিকার চিঠি দাদা ভাই। মজা করছিস তো? একটুও না। এই কথাটা বললে নীল, এইভাবে তোমাকে কখনো চিঠি লিখেছি বলে মনে পড়ে না। একটা অনুরোধ করছি আমার এই অনুষ্ঠানে আসার জন্য। জানি একটু দূরে, আর সেই জন্যই এই অনুরোধ। তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি যদি প্লিজ 5:30টার মধ্যে আসো আমার ভালো লাগবে। মেয়েগুলো প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছে, লিখেছে একটু আগে আগে আসতে, কথা আছে আমার। দাদা ভাই, মেঘ তোকে আলাদা করে প্রোগ্রামে ডেকেছে, বললো কথা আছে। হ্যাঁ, কবে কবে প্রোগ্রামটা কবে? আমি বলছি শোন, আমি বলছি তোদের মধ্যে আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে, সবকিছু তোরা আবার একসঙ্গে। না মানে আসতে কোনো সমস্যা হয়নি তো? না দেখুন, যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ নিজের মনে করে একটু ক্ষমা করে দেবেন। না না ঠিক আছে। আর হ্যাঁ, যদি আপনাদের সত্যি কিছু প্রয়োজন হয়ে থাকে আমাকে কিন্তু নিজের মতো করে জানাবেন। আমার ফোন নাম্বারটা আশা করি আপনাদের কাছে রয়েছে। হ্যাঁ, এক্সকিউজ মি। না না, কোনো অসুবিধা হয়নি। অসুবিধা কেন হবে? বেশ রাজা হালে এলাম। আর আপনাদের ব্যবস্থাপনা তো খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে না ম্যাডামের ভেতরে যাওয়ার কোনো ইচ্ছে আছে। নমস্কার। নমস্কার, আমি দেবশ্রী ব্যানার্জি। আমাকে সবাই দেব বলে ডাকে। এই রিসোর্টের ওনার আমি। নমস্কার, আমি জিষ্ণু। আপনাদের কে না চেনে? আপনারা যে এখানে এসছেন এটা আমাদের সৌভাগ্য। না না, কি বলছেন, কি সুন্দর জায়গাটা আপনাদের, আমার তো খুব পছন্দ হয়েছে। সামনের মাসে যদি সময় পাই আমি টুক করে একবার চলে আসব। কি সুন্দর গ্রিনারি, কলকাতাতে এসব দেখাই যায় না। এনি টাইম। এনি আমার কার্ড। আপনার যখন মনে হবে এখানে আসার, আপনি আমাকে একটা কল করবেন আর এনি টাইম এখানে চলে আসবেন, জাস্ট নিজের মনে করে। অল সর্টস অফ কমফোর্ট ইজ হিয়ার। থ্যাংক ইউ। জিষ্ণু, একটু ড্যামেট ইয়ার, তোরা এই সামান্য একটা কাজ বুদ্ধি খরচ করে করতে পারছিস না? দেখ রূপ, এত রোয়াব দেখাবি না, তাহলে কিন্তু আমি না এসব থেকে অফ হয়ে যাব। আশ্চর্য, আবার সবকিছু থেকে অফ হয়ে যাওয়ার কথা কোত্থেকে এলো? আর শোন দেব, তুই কিন্তু এই কাজটা ফ্রিতে করছিস না, রাইট? তোর কোনো ধারণা আছে আমি কতটা রিস্ক নিয়ে কাজটা করছি? একবার যদি ধরা পড়ি না, সারা জীবনের জন্য আমার রিসোর্টটা ব্যান হয়ে যাবে। এই দেব দেব, সরি সরি সরি, আরে আমি সেভাবে বলতে চাইনি। আমার কথাটা বোঝার চেষ্টা কর। দেখ, তুই কথাগুলো আমাকে এইভাবে বলিস না। আমি বলছি না, বলছিস তুই। তোর কবুতরকে তুই সামলা। আরে আমি কি করবো? সে যদি রিসর্টটা ঘুরে দেখতে চায়, আমি তাকে বারণ করবো? তাহলে তো আমার উপরে সন্দেহ করবে। এই প্লিজ প্লিজ আমার কথাটা শোন। তুই যেভাবে হোক ওকে পোষ মান, প্লিজ ইয়ার। আমি তো ফ্রেন্ড, ওই বন্ধুর জন্য তুই এটুকু করবি না? আমাকে এত তাড়াহুড়ো করিস না, বলেছি তো আমি দেখে নিচ্ছি। আমি মেয়েটাকে রুমে একবার ঢুকিয়ে দিচ্ছি, তারপর তুই যা ইচ্ছা কর। তুই ভিডিও কর, তুই সেই ভিডিওটাকে লিক আউট কর, এনিথিং। আরে না রে ইয়ার, আমি সামনে আসলে তো চলবে না। আমি সামনে আসলে তো ওরা ভিলেন খুঁজে পেয়ে যাবে, আবার জেলে ঢুকিয়ে দেবে। এবার যা করতে হবে মেঘকে নিজেকেই করতে হবে। ও নিজে নিজে এসে
আমার পাতা ফাঁদে ধরা পড়বে, আর সেই ফাঁদে পড়াই হবে মেঘ রায় শেষ যাত্রা। হে দেব, প্লিজ হেল্প মি ইয়ার, প্লিজ। তুই জানিস না এই মেঘ, এই মিটিং কিভাবে আমার মাথা হেড করেছে। প্লিজ ইয়ার হেল্প মি। দেখ, আমি কিন্তু তোর বিপদে তোকে হেল্প করেছিলাম, তোর মনে আছে? তোর রিসর্টে যখন পুলিশ রেড করেছিল, আমি পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করেছিলাম, রিমেম্বার? রাইট, প্লিজ হেল্প মি আউট। তুই জানিস না আমি কি অবস্থায় আছি। আমি ড্যাডের সই জাল করে টাকা তুলছি। ড্যাড আজ হয়তো বুঝতে পারছে না, কিন্তু কোনো না কোনো দিন তো বুঝে যাবে। ড্যাড বুঝার আগেই আমি আমার রিভেঞ্জটা শেষ করে ফেলতে চাই। প্লিজ ইয়ার, তুই তোমার বন্ধু, হেল্প মি আউট। শোন, মেঘের বাবা নীল ওরা আসার আগে আমাদের সব কাজ সেরে ফেলতে হবে। প্লিজ ইয়ার। থ্যাংক ইউ। তুমি তো আমার সঙ্গে গাইলে না। তুমি যখন গান গাও না তখন শুধু শুনতে ইচ্ছা করে, গাইতে না। এক্সিলেন্ট, তুমি কি আমার সঙ্গে ফ্লার্ট করছো? সে সুযোগ আর তুমি কোথায় দিলে বলো? তুমি এমন নীল নীলিমায় বিভোর হয়ে আছো যে অন্য কোনো রং যে তোমায় ছোবে তার সাধ্য করি। কেন বলো তো? তেমনটা না হলে কি তুমি আমার সঙ্গে ফ্লার্ট করতে? এই তোমার কি হয়েছে বলো তো? আগে তো কখনো তোমাকে এরকম কথা বলতে শুনিনি। কেন, যা আগে বলতে শুনুনি তা কোনোদিনও শুনবে না এরকম কোনো মানে আছে নাকি? এই তুমি ঘরে চলো তো। ওরা বললো 8টা স্টেজ, 1 ঘন্টা পিছিয়ে গেছে। ততক্ষণ তুমি একটু রেস্ট নিয়ে নেবে। চলো চলো ঘরে চলো। কেন, তুমি কি আমার সঙ্গে এখানে থাকতে ভয় পাচ্ছ? এই ওরা নির্ঘাত তোমার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছে, বুঝলে? তুমি তো এইরকম বিহেভ করতে না। তুমি ঠিক আছো তো? ঠিকই বলেছো। ঘট ঘট করে 2 গ্লাস খেয়ে ফেললাম। তবে অনেস্টলি বলবো, আমার না আরেক গ্লাস খেতে ইচ্ছে করছে। আর না না, আমি কিন্তু রুমে যাচ্ছি। এতক্ষণ ধরে বসে বসে এসে আমার কিন্তু খুব কোমরে ব্যথা করছে। এবার রুমে গিয়ে আমি একটু লম্বা হবো, বুঝলে? চলো না। চলো, আমিও যাবো। আসতে মেঘ, এরকম কেন হচ্ছে আমার? কি করবো এখন আমি? আর কিছুক্ষণ পরে তো ফাংশন। এরকম হলে সেখানে স্টেজে দাঁড়িয়ে গান করব কি করে? না না, একটু রেস্ট নিয়ে আমাকে ঠিক হয়ে যেতে হবে। এরকম মাথা ঘুরলে তো প্রবলেম, কিন্তু কিন্তু ধুর বাবা, আমি ওষুধটা আবার রাখলাম কোথায়? বাহ, দারুণ টেস্ট তো জলটার। বেসিল আর মিন্ট দিয়েছে। এক কাজ করব, বাড়িতেও রাখবো এরকম করে। একটা কথা বলো তো,
তোমার সঙ্গে অন্যায় করছি? মানে আমি তোমার অ্যাডভান্টেজ নিচ্ছি? তুমি তুমি প্লিজ এসব কথা বলা বন্ধ করো। না, আমি কি তোমার ইমোশন নিয়ে খেলা করি? মেঘ, আমি বুঝতে পারছি না তুমি কেন এসব আবর্তন কথাগুলো বলছো। কৃষ্ণ, আমি কি করবো কৃষ্ণ? নীলকে খুব ভালোবাসি, নীলকে খুব ভালোবাসি কৃষ্ণ। আমি নীলকে ছাড়া কিছু দেখতেই পাই না, কিছু কিছু ভাবতেই পারি না নীলকে ছাড়া। মেঘই আমাকে এখানে আসতে বলেছিল। ও বলেছিল যে প্রোগ্রামের আগে আমার সঙ্গে একবার কথা বলবে। মেঘ তোমাকে এখানে আসতে বলেছিল? আমাকে তো কিছু জানায়নি। আপনাকে কেন জানায়নি সেটা আমি বলতে পারবো না, তবে মেঘ নিজে আমাকে এই প্রোগ্রামের ইনভিটেশন কার্ড পাঠিয়েছিল, আর তার সাথে একটা চিঠিও ছিল। সত্যি কথা বলতে কি আমি যে অবাক হচ্ছি এটা অস্বীকার করব না। অবশ্য তুমিও কেন মিথ্যে বলবে? ভাবি, ভাবি, তুমি এখনো এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো, আর তো কিছু দেখার নেই। আর আমি মেঘের রুম নাম্বার জেনে নিয়েছি, তো কোনো অসুবিধা হবে না। চলো, সেরকম হলে আমরা একসঙ্গেই যাই। নীল ফাংশনের পরে মেঘের সঙ্গে কথা বলে নেবে। অবশ্য যদি নীলের আপত্তি না থাকে তাহলেই। চলুন আঙ্কেল। হ্যাঁ, চলো চলো। মেঘ, মেঘ, কি হলো? মেঘ এখন ঠিক লাগছে? মেঘ, কি হলো বলো, ঠিক লাগছে? আর কি বমি হবে? কি হলো, কিছু বলছো না কেন? সবসময় আমার সাথে কেন বলো এরকম খারাপ হয়? ওর সাথেই কেন এরকম হয়? আর আমি কি এতটাই খারাপ নাকি যে ও সবসময় আমাকে ভুল বলছে? মেঘ, মেঘ, দেখো এবার কিন্তু তোমাকে একটু কন্ট্রোল করতে হবে নিজেকে। আঙ্কেল চলে আসলে তোমার যদি এই অবস্থা দেখে কি হবে বুঝতে পারছো? কেন, কি হবে? আমার কি হবে? কি আবার হবে? উনি কষ্ট পাবেন, আবার ভুলও বুঝতে পারেন। মেঘ, প্লিজ প্লিজ চলো তো, চলো ঘরে চলো। ওকে আঙ্কেল আসুন। এক মিনিট, এই এসো। বলছি, আপনারা কি মিস রায়ের রুমের দিকে যাচ্ছেন? হ্যাঁ, আপনিই তো আমাদের রুম নাম্বারটা বললেন। আচ্ছা, ইনফ্যাক্ট ওরা অনেকক্ষণ ধরে মিস রায় আর জিষ্ণু সেনের জন্য ওয়েট করছে এখানে। ওরা মিডিয়ার লোক, ওরা মেঘ রায় আর জিষ্ণু সেনের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে এসেছে। ম্যাডাম, আমরা তো ইন্টারভিউ নিতে এসেছি। আসলে অনেকক্ষণ ধরে আমরা এখানে ওয়েট করছি। হোটেল কর্তৃপক্ষ আমাদের এখানে বসিয়ে রেখেছে। আমরা কি একটু আপনাদের সঙ্গে রুম অবধি যাব? আসলে ওনারা তো আমাদের ভেতরে যেতে দিচ্ছে না, তাই জন্য আপনাদের রিকোয়েস্ট করলাম। না, আমরা তো বাইরের লোককে রুম অবধি যেতে দিতে পারি না, তাই না? আপনারা যে আসবেন সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিলই না। আমাদের কাছে ইনফরমেশন ছিল বাড়ির লোকেরা আসবে। আপনারা এবার শুধু শুধু বসে আছেন কেন? আপনারা জানিয়ে দিন না ফোন করে যে আপনারা এসেছেন, আপনারা কথা বলতে চান। আসলে আমরা দুজনকেই কল করেছি, ওরা কেউ ফোন ধরছে না। আশ্চর্য তো, দুজনেরই ফোন বেঁচে যাচ্ছে। আঙ্কেল আসুন, দেখি এখানে কি হচ্ছে। এক্সকিউজ মি। কাজ হয়ে গেছে, সবাই রুমের দিকে গেছে, আর আমি রিপোর্টারগুলোকেও পাঠিয়ে দিয়েছি। দেখো, আমার কথাটা একটু শোনো। সব শুনো। নীল, আমাকে আরে তুমি আমার কথা আস্তে, সাবধানে। মেঘ, ঠিক আছে তুমি? মেঘ, মেঘ,
তুমি ঠিক আছো মেঘ? কি হলো ভাবি? ও কি করছে ঘরে? বুঝতে পারছি না, কি ঘুমিয়ে পড়লো এতটা? তুমি না এখন আছে, দাঁড়াও 1 সেকেন্ড। মেঘ! মেঘ! বুঝতে পারছি না, হয়তো ঘুমিয়ে পড়েছে। অদ্ভুত, ও তো জানতো তুমি আসবে। সে তো জানতোই। আমি বরং একবার জিষ্ণুর ঘরটা দেখে আসি, ও হয়তো ওই ঘরে রয়েছে, গল্প করছে, এখানে নেই। দেখে আসি, দাঁড়া। না স্যার, স্যার ওই ঘরেই আছেন, আমি স্যারকে ঢুকতে দেখেছি। লাগ ভিলকি লাগ, দেখ কেমন লাগে। নীল, তোমার ভেতরটা তো একদম জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বুঝতে পারছি না কি হলো স্যার। দরজা খুলছে না? না। মেঘ, মেঘ, মেঘ তুমি ঠিক আছো? দরজা খোলো মেঘ। মেঘ, এই জিষ্ণু, কে কে এসেছে? আঙ্কেল, আঙ্কেল আপনি ভেতরে আসুন, আমি আপনাকে সব কথা খুলে বলছি। থ্যাংক ইউ রূপ, থ্যাংক ইউ সো 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 মাচ। তুমি এবার তোমার কাজটা একদম পারফেক্টলি করেছো, ফাটিয়ে দিয়েছো তুমি। নীল, নীল আপনি যেটা ভাবছেন সেটা একদম ঠিক নয়। দেখুন, এইভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না। এখানে এখানে অনেকে আছে, আপনারা প্লিজ ভেতরে আসুন, আমরা দরজা বন্ধ করে কথা বলছি। প্লিজ আসুন। কে দরজা ধাক্কাচ্ছে? আমি এই শাড়িটা পরে রয়েছি কেন? আমি তো এটা পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখানে প্রোগ্রাম, আমার কিছু মনে পড়ছে না কেন? মাথাটা তো ধরে আছে কেন? তারপর ঠিক করে তাকাতেও পারছি না। কালকে প্রোগ্রামের কথাও কিছু মনে পড়ছে না। কি গান গাইলাম, কখন গেলাম, ফাংশনে কিচ্ছু মনে নেই। কি হয়েছে আমার? আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? যেতেই পারিনি? সে কি? হোশ ফিরেছে তোমার? কাল কাল কি হয়েছিল বাপি? মানে আমার না কিছু মনে পড়ছে না, কিছু বুঝতে পারছি না কালকে কি হয়েছিল। তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? বলো না কি হয়েছিল। সেটাই তো আমি জানতে চাইছি তোমার কাছ থেকে, কালকে কি হয়েছিল। তুমি ওভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? আমার ভয় করছে। ভয় তো আমারও করছে মেয়ে। কালকে তুমি কি করেছো সেটা ভেবে ভয় করছে। আমি কি করেছি বাপি? আমার কিছু মনে পড়ছে না। তুমি এভাবে কথা বলো না আমার সঙ্গে। মেঘ, শর্টে বলতে গেলে কাল তুই আর জিষ্ণু মিলে অনেক কিছুই করেছিস। মদ খেয়ে মাতাল হয়ে এই ঘরে, ছাড়, আমাদের মুখ যা পুড়েছে পুড়েছে, তোকে আর কি বলবো বল। মানে
শুধু দিদিভাই উল্টো পাল্টা কথা বলিস না, আমি এসব কিচ্ছু খাই না। আর জিষ্ণু ওরকম ছেলে নয়, তুই কেন মাঝে মাঝে কথা বলছিস? বলবো না? বাহ মেঘ, কাল তোর মাতলামির সাক্ষী বাবি, আমি, নীল, এই রিসর্টের লোকজন, একগুচ্ছ রিপোর্টার। আমার তো মনে হয় তাদের কল্যাণে এতক্ষণে গোটা শহর জানতে পেরে গেছে তুই আর জিষ্ণু মাতলামি করে ফাংশনই করতে পারিসনি। আপনি দিদিভাই এগুলো কি বলছে? মিস্টার দেবশ্রী ব্যানার্জি। ইয়েস স্যার। কালকের ঘটনা আপনার নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ আমি শুনেছি। এটা ভেরি আনফর্চুনেট। আসলে উনি যখন অর্ডার দিচ্ছিলেন তখনই আমি একটু অবাক হয়েছিলাম। দিনের এই সময় পরপর এতগুলো ড্রিঙ্ক নিলে তো এটা হওয়া স্বাভাবিক ব্যাপার। আর রেগুলার খাবার অভ্যেস না থাকলে তো। অর্ডার মানে কিসের অর্ডার? সে কি, উনি তো পরপর 4টে জিন অ্যান্ড টনিক অর্ডার করেছিলেন। আমি বিলটাও নিয়ে এসেছি। এই যে দেখুন। ভাবি আমি একটু দেখব। মেঘ, এটা তো তোর ইনিশিয়াল, তুই দেখ একবার, তুই তো এভাবেই সাইন করিস। তুই জানলি কি করে যে আমার সঙ্গে জিষ্ণুর মারামারি হয়েছে? আমি তো বলিনি কি কথা। তুই কে বললো এটা? আমি তো কাউকেই বলিনি। না তুই আমায় কিছু বলিসনি, ইনফ্যাক্ট তুই বাড়ির কাউকেই কিছু বলিসনি। তুই মাঝরাতে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিস। কিন্তু দাদা ভাই, তাতে তো এগুলো আর চাপা থাকে না বল। এরকম মুখরোচক খবর ছড়াতে আর কতক্ষণ লাগে? মানে বলবি তো রে বাবা। কি এটা? মেঘ রায় আর জিষ্ণু সেন গানের জগতে দুই উদীয়মান তারকা। কলকাতার কাছে এক অনুষ্ঠানে গিয়ে দুজনে বেশ অপ্রস্তুত ভাবে ধরা পড়লো মেঘ রায়ের স্বামীর কাছে। আচ্ছা গিনি, মানে ধর এটাও তো হতে পারে জিষ্ণু কোন রকম কনস্পিরেসি করেছে। হ্যাঁ মানে ধর ও এমন একটা সিচুয়েশন তৈরি করলো যেখানে ওকে অ্যাকসেপ্ট করা ছাড়া মেঘের আর কোনো উপায় থাকলো না। হতেই পারে মেঘ তো ওকে ভালোবাসে না, যার ফলে। দাদা ভাই, আমার না মনে হচ্ছে তোর একটু ডিটক্সিফিকেশনের দরকার আছে। তুই কি ভাবছিস? এত কিছুর পরেও তোর মনে সন্দেহের বীজগুলো গিজগিজ করছে। এটা কিন্তু ঠিক নয় দাদা ভাই, একদম ঠিক নয়। যাই হোক, আমি যাচ্ছি। এবার আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা করব। এই তুই 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 কি করবি? তুই কোথায় যাচ্ছিস? কোথায়? দেখি কি ঠিক মনে হয় আমার সেটা করব। দাদা ভাই, আজ যে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, আমি যে বেঁচে আছি, এটা কিন্তু মেঘের জন্য। এই মেঘের প্রতি কৃতজ্ঞতা থেকে আমি ওর পাশে দাঁড়াবো। আর তোকে বলবো, তুই প্লিজ নিজের মাথাটা একটু ঠান্ডা কর, প্লিজ। আজকে তোর অফ ডে, একটু সময় নে, ঠান্ডা মাথায় ভাব কাল যা ঘটেছে তার কতটা মেঘের পক্ষে আদৌ ঘটানো সম্ভব। দরজাটা বন্ধ করে দিন।
বসুন। জিষ্ণু, কাল আমার দাদাভাই যেটা আপনার সঙ্গে করেছে তার জন্য আমি হাত জোড় করে মাপ চাইছি আপনার কাছে। দাদাভাই যেটা করেছে সেটা মোটেই ঠিক করেনি। আই এম রিয়েলি ভেরি সরি। তবে শুধু মাপ চাইতে আসিনি এখানে, আপনার সঙ্গে আমার কিছু দরকার আছে জিষ্ণু। আর আপনি যদি কোঅপারেট না করেন আমার সঙ্গে। তাহলে কি? আপনার দাদা ভাই আমাকে বন্দুক টন্দুক নিয়ে এসে মারবে, আর আপনারা চারটে 4 আনা মিডিয়ার মতো মেঘের নামে আবার আজে বাজে কথা বলা শুরু করবেন। আবার মেঘ আপনাদের কাছে ভালো থেকে খারাপ হয়ে যাবে, কি তাই তো? আপনি যদি আমার সঙ্গে কোঅপারেট না করেন তাহলে মেঘ হয়তো চিরকাল এই নোংরা ঘটনাটার জন্য দোষী হয়ে থেকে যাবে সকলের কাছে। দেখুন জিষ্ণু, আমি কিছু বিরাট ভালো হয়ে যাইনি। আগে যেমন ছিলাম আমি এখনো ঠিক তেমনই আছি, কিন্তু এখন সত্যি মিথ্যের পার্থক্যটা করতে পারি। বলতে পারেন আমার চোখ খুলে গেছে। আর ঠিক সেই জন্যই আমি সবাইকে সত্যিটা কি সেটা বোঝাতে চাইছি। আর আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আমি এগুলো কেন করছি, তাহলে ধরে নিন মেঘ আর আপনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন তার কৃতজ্ঞতা থেকে করছি। দেখুন জিষ্ণু, এসব আজে বাজে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই।